আজ সারাদিন অনেক ছোটাছুটি গেছে। একটা রোগী নিয়ে গ্রামের এই মাথা থেকে শহরে ছুটতে হয়েছিল। শহরে গিয়েও রক্ষা নেই, কোনো হাসপাতালে জায়গা নেই। শেষে ঘুরে ঘুরে একটা নার্সিংহোমে রোগী পৌঁছে এই বাড়ি ফিরলাম। শরীর আর চলছে না, বিছানায় শুলেই শরীরটা ছেড়ে দেবে মনে হচ্ছে। সবে অ্যাম্বুলেন্সটা গ্যারেজে ঢুকিয়েছি, ঠিক সেই সময় ফোনটা বেজে উঠল। এত রাতে কে ফোন করলো দেখি তো। হ্যালো 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 হ্যালো, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? আপনি আপনি এক্ষুনি চলে আসুন, ভীষণ বিপদে পড়েছি। আমি ঠিকানাটা বলছি, আপনি একটু লিখে নিন। আরে শুনুন শুনুন শুনুন, আমি আজ ভীষণ ক্লান্ত। দেখুন, এত রাতে আমি যেতে পারবো না। আমি বরং আপনাকে একটা নাম্বার দিচ্ছি, আপনি বরং সেই নাম্বারে কল করে নিন। না 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 না, আপনাকেই আসতে হবে, আপনাকেই আসতে হবে। হ্যাঁ, কিন্তু আমি সবটাই বুঝতে পারছি। আসলে আমাদেরও তো একটু বিশ্রামের প্রয়োজন। বলুন, আমার সহকর্মীও এখন নেই। আমার পক্ষে একা রোগী নিয়ে আসা তো সম্ভব নয়। আপনি একাই পারবেন, আমি কোনো কথা শুনতে চাই না। আপনি এক্ষুনি আসুন। ফোনটা রেখে দিলাম, যদিও রেখে দিয়ে দুদণ্ড শান্তিতেও থাকতে পারলাম না। এই দুঃসময়ে অসুখী মানুষের উপকারে আসাই তো আমাদের কাজ। ওনাকে ফিরিয়ে দিতে আমারও খারাপ লাগছিল। মানবিকতার খাতিরেই আবার ফোনটা করলাম। হ্যালো, হ্যাঁ শুনুন, আচ্ছা আমি আসছি। আমাকে আপনার ঠিকানাটা বলুন। ঠিকানাটা লিখে নিন। 13-6 বিনোদ বিহারী লেন, ফ্ল্যাট নাম্বার 7E। ঠিকানা মিলিয়ে যে জায়গায় এসে পৌঁছলাম, জায়গাটা অন্ধকার। সামনেই একটা আকাশচুম্বী অ্যাপার্টমেন্ট। অ্যাম্বুলেন্স থেকে নেমে সেদিকে পা বাড়িয়েছি, অমনি একজন সিকিউরিটি মাটি ফুঁড়ে উদয় হলো। ওদিকে কোথায় যাচ্ছেন? আসলে এখান থেকে একজন ফোন করেছিলেন অ্যাম্বুলেন্সের ব্যাপারে। ওদিকে যাবেন না, ওদিকে কিছু নেই। কি বলছেনটা কি? এখান থেকে ফোন এসেছিল, ঠিকানাটা তো এটাই দিয়েছে। সঙ্গে সঙ্গে আমার ফোনটা বাজতে শুরু করলো। সেই নাম্বার। আপনি এসেছেন? হ্যাঁ ম্যাডাম, আপনি কোথায়? আমি তো আপনার অ্যাপার্টমেন্টের নিচেই দাঁড়িয়ে আছি। আমাকে এখান থেকে যেতে দেওয়া হচ্ছে না। সিকিউরিটিকে ফ্ল্যাট নাম্বারটা বলুন, তাহলেই হবে। বলছি ফ্ল্যাট নাম্বার 7E তে যাব। সিকিউরিটি আমার সাথে আর বাকবিতণ্ডায় জড়ালো না, বরঞ্চ আমাকে সাহায্যই করলো। আমার সঙ্গে এদিকে আসুন, ওদিকে রাস্তা নেই, রাস্তা বন্ধ। আমি ওনার পিছু পিছু হাঁটতে লাগলাম। আবাসনের সামনে এসে অবাক হলাম। সত্যি ঢোকার কোনো পথ নেই। ঢোকার মুখটায় বড় বড় সিমেন্টের বস্তা দিয়ে আটকানো। কনস্ট্রাকশনের কাজ চলছে, পুরনো বিল্ডিং, বুঝতেই তো পারছেন। একটু দেখে শুনে আসুন। উনি আমাকে ফ্ল্যাটের পিছন দিকে নিয়ে গেল। আগাছা পেরিয়ে এগিয়ে দরজাটা দেখিয়ে বললেন, এই যে, এই দরজা দিয়ে সোজা চলে যান, সিঁড়ি দিয়ে উঠবেন, লিফট কিন্তু খারাপ। আমি সেই দরজা দিয়ে ভিতরে ঢুকতে যাব, এমন সময় সিকিউরিটি আবার ডাকলেন, এই যে, মনে রাখবেন, লিফট কিন্তু খারাপ, সিঁড়ি দিয়ে যাবেন। ভিতরটা অন্ধকার, লিফট কাজ করছে না, তাই অগত্যা সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম। পুরোনো আমাদের ফ্ল্যাট, তাই সিঁড়ির অবস্থাও সঙ্গীন। 3 তলা অব্দি উঠতেই হাঁপিয়ে উঠলাম। উফ, আর পারছি না, এত উপরে এভাবে যাওয়া যায়? তখনই ঘর ঘর শব্দ পেলাম। একটা শব্দ তুলে লিফটটা 3 তলায় এসে থামলো। লিফট তো চলছে, তবে যে সিকিউরিটি বলল ওটা খারাপ, তার মানে ঠিক হয়ে গেছে। এই খবর হয়তো ওনার কাছে নেই। যাক বাবা, লিফটে করেই উঠি। লিফটের ভিতরটাও ঘুটঘুটে অন্ধকার।
লাইটের সুইচ খুঁজে পেলাম। 7 তলার বোতাম টিপতেই প্রচন্ড শব্দ করে লিফটটা চলতে শুরু করলো। ভয় লাগলো, পুরনো লিফট, মাঝপথে বন্ধ হয়ে গেলে কেলেঙ্কারি হবে। পুরনো হলেও 7 তলায় নির্ঝঞ্ঝাটে উঠে এলাম। সেখানে উঠতেই দেখলাম সব ঘরের দরজা বন্ধ। 7 কোথায়? আবার ফোনটা বেজে উঠল। কোথায় আপনি? এত দেরি কেন করছেন? এই তো ম্যাডাম, আপনার ফ্লোরেই তো চলে এসেছি, কিন্তু দরজা তো বন্ধ। শুনুন, আমি একটা জরুরি কাজে বাইরে এসেছি। আমার হাজবেন্ড ভীষণ অসুস্থ। আপনার কোনো অসুবিধা হবে না, দরজা খোলা আছে। আপনি একটু ভেতরে যান আর ওকে দয়া করে হাসপাতালে নিয়ে যান। আমি সরাসরি হাসপাতালে চলে যাব। ও, এইবার ঘটনাটা স্পষ্ট হলো। আদতে মহিলার স্বামী অসুস্থ, তাই যাই হোক, দরজায় আলতো চাপ দিতেই দরজাটা খুলে গেল। ঘরের ভিতরে ঢুকে এলাম। ঘরটা ঘুটঘুটে অন্ধকার। কেউ আছেন? কোনো সাড়া নেই। অন্ধকারে কিছু ঠাউর করতে পারলাম না। এদিকে অনুভব করছি আমার পা বেয়ে কিছু একটা উঠছে। পকেট থেকে টর্চটা বের করে মেঝেতে ফেলতেই চমকে উঠলাম। একটা প্রমাণ সাইজের মাকড়সা আমার পা বেয়ে উঠছে। আমি ঝাড়া দিয়ে মাকড়সাটা ফেলে দিতেই ওটাকে আর কোথাও দেখতে পেলাম না। অমনি বাইরে নিশাচর পাখি ডেকে উঠল কর্কশ্বরে। চারিদিকে টর্চের আলো ফেললাম। ঘরের ভিতরে ঝুল আর আসবাবপত্রের ধুলোর আস্তরণ জমেছে। ঘর ঘর শব্দ শুনতে পেলাম হঠাৎ। গলার কাছে শ্লেষ্মা জমে থাকলে যেমন হয় ঠিক তেমন। মনে হলো রোগী আমার পাশের ঘরেই আছে। পাশের ঘরের দরজা বন্ধ। কয়েকবার ঠেলা দিতেই দরজাটা খুলে গেল। সঙ্গে সঙ্গে প্রচন্ড একটা দুর্গন্ধ ঝাপটা মারলো নাকে। দম বন্ধ হয়ে এলো আমার। এই অস্বাস্থ্যকর ঘরে যে থাকবে মুহূর্তেই অসুস্থ হয়ে যাবে। টর্চের আলো পড়লো খাটের উপর। দেখলাম একজন শীর্ণকায় মানুষ শুয়ে আছে, চাদরে ঢাকা, তাই ঠিক বোঝা যাচ্ছে না তার শরীরের অবস্থা। মনে তো হচ্ছে উনি রোগী। এই যে দাদা, শুনছেন? কোনো উত্তর নেই। আমি কাছে গিয়ে গায়ে হাত রাখতে চমকে উঠলাম। শরীর বরফের মতো ঠান্ডা আর শক্ত। এ কি? উনি তো বেঁচে নেই। চাদর সরাতেই দেখলাম আমার ধারণাই ঠিক, কিন্তু কিন্তু এ কি তার বিভৎস চেহারা? শীর্ণকায় সেই চেহারার দিকে তাকানোর উপায় নেই। দুর্গন্ধতে আমার গা গুলিয়ে উঠল। ওই মহিলাকে এক্ষুনি ফোন করতে হবে। আমি সঙ্গে সঙ্গে সেই মহিলাকে ফোন করলাম আবার। হ্যালো, এই আপনি কাকে কাকে আনতে পাঠিয়েছেন? হ্যাঁ, উনি তো অনেক আগেই গেছেন। তার মানে আপনি সব জানতেন? জেনে বুঝে আপনি আমাকে এখানে পাঠিয়েছিলেন? আমি এক্ষুনি একদম চালাকি করবেন না। যদি ফাঁসতে না চান তাহলে চুপচাপ ওটাকে সরিয়ে দিন। ফোনটা কেটে গেল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। এবার কি করব আমি? আমাকে চমকে দিয়ে আবার সেই নিশাচর পাখিটা ডেকে উঠল। এবার কি করব আমি? কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। একবার মনে হলো এখান থেকে ছুটতে পালিয়ে যাই, কিন্তু না, যদি সত্যি সত্যি ওই মহিলা আমাকে ফাঁসায়, আমারও তো পরিবার আছে। সঙ্গে সঙ্গে আমি উপলব্ধি করলাম এই ঘরে আমি একা, আর ওই শীর্ণকায় মানুষটা। আমি ওদিকে হাত বাড়াতেই মনে হলো কি যেন নড়ে উঠল।
সঙ্গে সঙ্গে ছিটকে সরে গেলাম। আমার চোখের সামনে সেই শীর্ণকায় মানুষটা চোখ খুলল। তারপর শটান উঠে বসলো বিছানার উপর। মাথার কাছে উত্তরের জানলাটা খুলে গেল হট করে। হু হু শব্দে হাওয়া ঢুকে আসতে লাগলো ভিতরের ঘরে। শরীরটা বিছানা ছেড়ে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। তারপর ঘরের তাকে থাকা সমস্ত কিছু টান দিয়ে মাটিতে ফেলতে ফেলতে অট্ট হাসিতে ফেটে পড়ল। এতদিনে মুক্তি পেয়েছে। ঘরের ভিতরে সমস্ত কিছু লণ্ডভণ্ড হতে লাগলো। আমি আমি এই অশরীরীর পাল্লায় পড়েছি। এই সুযোগে আমাকে পালাতেই হবে। বাইরের দরজা লক্ষ্য করে ছুটতে লাগলাম। দরজার কাছে পৌঁছানো মাত্রই সশব্দে দরজাটা মুখের উপরে বন্ধ হয়ে গেল। আমি পিছনে ঘুরে দেখলাম সেই প্রাণহীন শরীর এগিয়ে আসছে আমার দিকে। আমায় বল, অনুসুয়া কোথায়? নয়তো তোকে ছাড়বো না, ছাড়বো না আমি এই ঘর থেকে। আমি দেখলাম হাওয়ায় ভেসে একটা ফুলদানি এসে নাচতে লাগলো আমার মাথার উপর। আমি কিছু জানি না, আমি এসবের কিচ্ছু জানি না। আমাকে ফোন করে একজন এখানে এখানে এনে ডেকে পাঠিয়েছিল। তারপর আমায় ফাঁচাচ্ছে ওই মহিলা। আমার আকুতি শুনে সেই অশরীরই যেন খানিকটা শান্ত হলো। বলল, তাহলে তাহলে তুই বাপ্পা নোস? না, আমি বাপ্পা নই। আমি বাপ্পা টাপ্পা কেউ নই। আমি শুভ্র, অ্যাম্বুলেন্সের ড্রাইভার। আমাকে এক মহিলা ফোন করেছিল কিছুক্ষণ আগে। এই ফ্ল্যাটে একজন অসুস্থ হয়ে আছে, আমি যেন তাকে হাসপাতালে নিয়ে যাই। আমি তো তাই এসেছিলাম। আমায় ছেড়ে দিন। তুই যে এই মহিলার কথা বলছিস, ও আমার স্ত্রী। আমি অভিমন্যু তালুকদার, সরকারি মুখতার। আমার বিশেষ নাম ডাকছিল, আর সেই সুবাদেই আমার ঘরে জনসমাগম লেগে থাকতো। ব্যস্ত থাকতাম, অনুসয়াকে সময় দিতে পারতাম না মানছি, কিন্তু ওকে ভালোবাসতাম, খুব মন থেকে ভালোবাসতাম। তাই আমার যা কিছু উপার্জন সবই ওর জন্য করেছি। কিন্তু কিন্তু একদিন বুঝলাম আমি অপাত্রে আমার ভালোবাসা দান করেছি। আমার স্ত্রী আমাকে নয়, ভালোবাসে অন্য কাউকে। আমার অনুপস্থিতিতে সে আসে এই বাড়িতে। আমাদের মধ্যে তুমুল অশান্তি শুরু হলো, কিন্তু অনুসু আমার কাছে ক্ষমা চাইলো, প্রতিজ্ঞা করলো ও আর কোনোদিনই ভুল করবে না। ভালোবাসতাম তাই ক্ষমা করে দিয়েছিলাম। ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এরপরে আমি একদিন অসুস্থ হয়ে পড়লাম। অনুসুয়া বলল ঘরে কোনো ওষুধ নেই, ও বাইরে যাচ্ছে ওষুধ আনতে। আমার হাঁপানি আছে, ওষুধও শেষ হয়ে গিয়েছিল। ও বলেছিল 2 মিনিটের মধ্যে ওষুধ নিয়ে আসবে। রাতের দিকে আমার হাঁপের টান উঠলো। আমি ঘর ধর তন্ন তন্ন করে খুঁজলাম ওষুধটাকে। ওষুধ নেই, খাবার নেই, দরজা বাইরে দিকে বন্ধ। অনুসয়াকে ফোন করতে গিয়ে দেখি ঘরে একটা ফোন নেই, ও সব নিয়ে গেছে। বুঝলাম অনুসয়া আর কোনোদিন এই বাড়িতে ফিরবে না। আমার সব সঞ্চয় নিয়ে চলে গেছে। আমাকে এই ঘরে আটকে রেখে গিয়ে প্রতিশোধ নিচ্ছে। আমার হাতের টান বাড়লো, আমি প্রাণ হারিয়ে পড়ে গেলাম ওই খাটে। ঘটনা শুনে আমি স্তব্ধ। মানুষের অমানবিকতা আজ পর্যন্ত কোন পর্যায়ে এসে পৌঁছেছে। মনে মনে ভাবলাম, যা কিছু হয়েছে ঠিক নয়, সব কিছু শাস্তি হবে। বললাম, "উফ, আপনি অনেক কষ্ট পেয়েছেন। আমি আপনার কাছে মিনতি করছি, আমাকে ছেড়ে দিন। আমি দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। তারপর আপনার সৎকার করব, যাতে পরপারের জীবনে আপনি শান্তি পান, ভালো থাকেন। মানুষকে আমি আর বিশ্বাস করি না, করি না। তবে তবে তোর আমি কোনো ক্ষতি করব না। তুই আমার দেহকে সৎকার করিস। বড় কষ্ট হচ্ছে রে, বড় কষ্ট হচ্ছে। সে রাতেই আমি থানায় গিয়ে পুলিশকে সবটা জানাই। পুলিশ অনুসয়া তালুকদার, সঙ্গী বাপ্পা রায় আর সেই সিকিউরিটি গার্ডকে আটক করেছে।
সব কিছুর শেষে আমি নিজে দায়িত্ব নিয়ে তার আত্মাহুতি দিয়েছি। মাঝে মাঝে ভাবি মানুষ কতটা নির্মম, কতটা স্বার্থপর হতে পারে। কি পায় শেষে তারা? তারা কি সত্যি সুখী হয়? সত্যিকারের ভালোবাসার মানুষটাকে ফেলে নিজের স্বার্থের কথা ভেবে তারা কি সত্যি জিতে যায় এই জীবন যুদ্ধে? জানি না, আপনারা বলতে পারেন।